কথাগুলো বলি আর কারো পানে তাকানোর প্রয়োজন বোধ করল না পৃথা। গটগট করে নিজের কক্ষের দিকে হেঁটে গেল সে। সূর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল সাথে সাথে। প্রশান্তিতে ছেয়ে গেল বক্ষস্থল। পৃথা তাকে বিশ্বাস করেছে, এরপর আর কি চাই তার? এখন যদি পুরো পৃথিবীও তার বিরুদ্ধে চলে যায়, তাতে তো কিছুই আসে যায় না। সূর্য সবার পানে তাকালো একবার। ইচ্ছে তো করছে বউয়ের কথা শুনে এখনই বাড়ির সকলের সম্মুখে একটা ঝাঁকানাকা নাচ দিতে। শুধুমাত্র মান ইজ্জতের ভয়ে নাচটা দিল না। সময় ব্যয় না করে ছুটল পৃথার পিছু পিছু। কক্ষে ঢুকে দরজাটা কোনো মতে আটকে দিয়ে এগিয়ে গেল স্ত্রী মানেই। দুই হাত বাড়িয়ে যত্ন করে জড়িয়ে নিতে চাইল নিজের সাথে। পৃথা ছিটকে দূরে সরে গেল। তৎক্ষণাৎ ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম ছবেন না আমাকে। আমার কাছ থেকে দূরে সরুন ব্রিটিশ পুরুষ। সূর্য ওষ্ঠ কামড়ে হাসলো। বুঝলো বউটা তার সাথে অভিমান করে রয়েছে। নিজেই পৃথা তার স্ত্রী হওয়ার দায়িত্ব পালন করে এসেছে। এবার সূর্যকে তার স্ত্রীর অভিমান ভাঙিয়ে একজন স্বামী হওয়ার দায়িত্ব পালন করতে হবে। সূর্য পৃথার ঝাঁঝালো বাণীকে উপেক্ষা করেই শক্ত করে সে জড়িয়ে ধরল। টুপ করে বউয়ের গালে একখানা চুমু খেয়ে বলল, ভালোবাসি বউ। পৃথা তেতে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, একদম ন্যাকামো করবেন না, সরুন আমার কাছ থেকে। সূর্যের বন্ধন আরো গাঢ় হলো। অপরাধীর কণ্ঠে বলল, সরি বউ, আমার ভুল হয়েছে। আমার আগেই আমার পেশা সম্পর্কে বলে দেওয়া উচিত ছিল। থামলো সূর্য, আবার বলল, আসলে হয়েছে কি, আমরা একটা সিক্রেট মিশনে ছিলাম বউ। আর পুলিশ সদস্যদের সিক্রেট মিশন বলতে তো বুঝোই, এর প্রতিটি পদে পদে বিপদ লেগে থাকে। শত্রুরা আমাদের ধ্বংসের জন্য ওত পেতে থাকে সর্বক্ষণ। কখন কার কি হয়ে যায় কোনো নিশ্চয়তা নেই। এমন অবস্থায় আমি যদি তোমাকে সবটা জানাতাম, তুমি হয়তো মেনে নিতে পারতে না। আমাকে নিয়ে দুশ্চিন্তা করতে, ভয় পেতে, হয়তো ভয়ে আমার পেশার প্রতিও আস্থা হারাতে। তাই আগে থেকে তোমাকে কিছু বলিনি। ভেবেছিলাম একদম মিশন শেষ হলে বলবো, কিন্তু তার আগেই তো এসব ঘটে গেল। কথাটা বলে পরপর দীর্ঘশ্বাস ফেলল সূর্য। কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো দেখেছো, ওগুলো আমাদের মিশনেরই একটা অংশ ছিল। একজন দাগী আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে এই নাউজুবিল্লাহ মার্কা মেয়েটাকে পেয়েছিলাম আমরা হোটেলের কক্ষে। আরশও ছিল আমার সাথে, যদিও শুধুমাত্র আমাকে ফাঁসানোর জন্য তাকে কাটসাট করে ছবি থেকে বের করে দেওয়া হয়েছে। পৃথা মনোযোগ দিয়ে শুনল সূর্যের সব কথা। ভেঙচি কেটে বলল, হয়েছে, এত কৈফিয়ত দিতে হবে না আমাকে। আমি আপনাকে বিশ্বাস করি। সূর্য হাসল। একটু ঝুঁকে পৃথার কপালে একখানা চুমু খেয়ে বলল, এর জন্যই তো আমি আমার বউটাকে এতটা ভালোবাসি। পৃথা ভেঙচি কাটলো আবারও। একটু সময় নিয়ে প্রশ্ন করল, একটা কথা বলুন তো, আপনি তো বিদেশে ছিলেন, এলেন কিছুদিন আগে। তাহলে আপনি এই চাকরি কখন পেলেন? তারপর আবার মিশন? ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল সূর্য। কণ্ঠ স্বাভাবিক রেখেই বলল, পড়াশোনা শেষ করে আমি প্রায় 3 বছর আগেই সকলের অগোচরে দেশে ফিরেছিলাম। এই চাকরি তখনকার, এবং এরপরে এই মিশনের কাজেই আবার দেশের বাইরে গিয়েছিলাম। ফিরেছি কিছু সময় পূর্বে। আমার এই কিছু সময় পূর্বে ফেরাটাই সকলে জানে, বা আমি জানিয়েছি, তার আগেটা কেউ জানে না। পৃথার হৃদয়ে ঘনীভূত অভিমানেরা আরো গাঢ় রূপ ধারণ করলো সূর্যের কথা শ্রবণে। অভিমানী কণ্ঠে সে বলল, 3 বছর আগে দেশে ফিরেছিলেন, কিন্তু একটা বারও খোঁজ নিলেন না আমার। আবার দাবি করছেন আমাকে নাকি ভালোবাসেন। এটাই কি আপনার ভালোবাসা? এটা সত্যি আমার ভুল ছিল। আমি ভেবেছিলাম তোমার সাথে আমার বিয়েটা যেহেতু হয়ে গেছে, তখন তুমি সারা জীবনের জন্য আমারই আছো। আমার থেকে আর কোথায় পালাবে? তাছাড়া আমার পরিবারের প্রতিও আমার একটা ভরসা ছিল। যত দূর দেখেছিলাম তোমার প্রতি তারা যথেষ্ট আবেগী ছিল, তাই ভেবেছিলাম তারা তোমাকে ধরে বেঁধে হলেও আমার জন্য রেখে দিবে, কিন্তু তারা তা করেনি। সূর্যের মলিন কণ্ঠস্বর পৃথার অভিমানগুলো একটু কিছুটা কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলো,
আপনি তো বিবাহিত ছিলেন, বিবাহিত হয়ে কিভাবে পুলিশের চাকরি পেলেন? প্রথমত তেমন কেউ জানতো না আমি বিবাহিত, আর দ্বিতীয়ত পুলিশের সকল পোস্টের জন্য বিবাহিত অবিবাহিত দেখা হয় না। কিছু কিছু পোস্টে যোগ্যতার ভিত্তিতে বিবাহিতরাও গ্রহণযোগ্য। তাছাড়া আমি বিসিএস পুলিশ ক্যাডারে নির্যোগের মাধ্যমে এই পোস্টে এসেছি। পৃথা চুপ রইল কিঞ্চিত সময় নিয়ে, অতঃপর হুট করেই বলল। ছাড়ুন আমাকে। সূর্য ছাড়তে চাইল না, মেয়েটার কাঁধে মাথা রেখে বলল। না, ছাড়বো না। পৃথা তুর্যকে ঠেলে নিজের থেকে সরিয়ে দিতে চাইল, নাক মুখ কুঁচকে বলল। ছাড়বেন তো, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। তুর্য এ পর্যায়ে ছেড়ে দিল পৃথাকে, বেশ উৎসুক হয়ে শুধালো। কি সারপ্রাইজ? পৃথা উত্তর দিল না কোনো। একটু এগিয়ে টেবিল থেকে একটা ডাক্তারের রিপোর্ট তুলে নিল হাতে, তুর্যের পানে বাড়িয়ে দিয়ে বলল। পড়ে দেখুন। তুর্য কিছুটা ঘাবড়ে গেল, কি আছে এই রিপোর্টে? আর পৃথাই বা এত আয়োজন করে এই রিপোর্ট তাকে পড়তে কেন দিল? কোনো বড় অসুখ টসুখ করেছে নাকি মেয়েটার? তুর্যের হৃদয় ব্যাকুলতা ছেয়ে গেল। সময় নষ্ট না করে সে পড়তে শুরু করলো রিপোর্টটা। হুট করেই রিপোর্টের একটা স্থানে চোখ আটকে গেল, চমকে উঠে তাকালো পৃথার পানে। পৃথা বুঝলো এই তাকানোর মানে, ভেঙচি কেটে সে বলল। এখনই বলতে চাইছিলাম না, লুকিয়ে রাখতে চাইছিলাম সবটা, কিন্তু আমি তো আপনার মতো ব্রিটিশ নই, তাই আর লুকিয়ে রাখতে পারলাম না। তুর্যের কর্ণে যেন পৌঁছালো না পৃথার বলা একটা কথাও। সে ভ্যাবলার মতো বসে রইল ওভাবেই, নিজ চোখকে যেন বিশ্বাস করতে পারছে না এই মুহূর্তে। বেচারা আরেকবার পড়ল রিপোর্টটা, অতঃপর হুট করেই ছুটে এসে জড়িয়ে ধরল পৃথাকে, আবেগী কণ্ঠে বলল। আমি যা দেখছি তা কি সত্যি বউ, নাকি সবটা স্বপ্ন? পৃথা ওষ্ঠ প্রসারিত করে হাসল, দুই হাত বাড়িয়ে নিজের সাথে আলতোভাবে জড়িয়ে ধরল তুর্যকে, মৃদু কণ্ঠে বলল। একদম সত্যি দেখছেন মিস্টার তুর্য চৌধুরী, আপনি অতি শীঘ্রই বাবা হতে চলেছেন। এবার অন্তত নিজের পাগলামি ছাড়ুন মশাই। তুর্য সাথে সাথে প্রতিবাদ করল পৃথার কথার, উৎফুল্ল চিত্তে সে বলল। এখন আরো বেশি পাগলামি করব। আগে পাগলামি করেছি একা, এখন পাগলামি করব আমার সাউপুলাদের নিয়ে। কেউ আটকাতে পারবে না আমাদের। লাল নীল সবুজ বাতির আলোয় ঝলমল করছে আজ চৌধুরী বাড়ি। পুরো বাড়ি কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে অতিথিদের আগমনে। হবেই না কেন, আজ যে ইরা এবং আরুষের বিয়ে। ইতিমধ্যে আরুষের বাড়ির লোকেরা বরযাত্রী সহ চলে এসেছে এ বাড়িতে। আরুষকে বসতে দেওয়া হয়েছে স্টেজে সুসজ্জিত এক রাজকীয় চেয়ারে, আর ইরার অবস্থান তার পাশেই। মেয়েটাকে আজ পার্লার থেকে ভারী মেকআপের আবরণে সাজিয়ে আনা হয়েছে, আর সাথে শরীরে তো ভারী লেহেঙ্গা আছে। আরুষ একটু পরপর আর চোখে দেখছে তার প্রেয়সীকে। মেয়েটাকে কি সুন্দর লাগছে আজ। বিয়ের সাজে সম্ভবত সব নারীকে আলাদাভাবে সুন্দর লাগে। আরুষ নিজ চেয়ারে একটু চেপে বসলো, সকলের অগোচরে কথা বলতে চাইল ইরার সাথে, কিন্তু এখানে তার শত্রুর আগমন। কোথা থেকে হুট করেই আগমন ঘটল পৃথা আর তার পিছু পিছু তুর্যের। তুর্য পৃথার পিছু পিছু হাঁটছে, আর সেকেন্ডে সেকেন্ডে সাবধানী বাণী হাঁকছে। আস্তে হাঁটো বউ, এই সময় এত জোরে হাঁটতে হয় না, আমার টিয়া পাখির সানাদের কষ্ট হবে যে। পৃথার এই মুহূর্তে ইচ্ছে করছে নিজের কপাল নিজে চাপড়ে ফাটিয়ে ফেলতে। কোন দুঃখে সে এই পাগল লোককে বলতে গিয়েছিল যে সে প্রেগনেন্ট। যখন থেকে এই লোক জেনেছে পৃথা প্রেগনেন্ট আর সে বাবা হতে চলেছে, তখন থেকে না পৃথার পাশ থেকে এক সেকেন্ড নড়েছে, আর না মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দিয়েছে। না খাওয়াতে শান্তি দিয়েছে, না বসাতে, না শোয়াতে, আর না ঘুমাতে। তার উপর আবার ইরার বিয়ে উপলক্ষে অফিস থেকেও লম্বা ছুটি নিয়েছে। এখন তো আর চেঁচিয়েও লাভ নেই এর উপর। বোম মেরেও কেউ একে সরাতে পারবে না বইয়ের নিকট থেকে। পৃথা মাঝে মাঝে আশ্চর্য বনে যায়, একটা লোক কিভাবে এতটা নির্লজ্জ ধাঁচের হতে পারে। তার উপর সৃষ্টিকর্তার কৃপায় হয়েছেও না হয়, তাই বলে এই নির্লজ্জ লোকটাকে পৃথার কপালেই পড়তে হলো। পৃথা হতাশার নিঃশ্বাস ফেলল।
এমনিই তো এই লোকের পাল্লায় পড়ে জীবনে শান্তি নেই, এখন আবার এই লোকের উপাধি দেওয়া। টিয়া পাখির ছানা যতক্ষণ তার পেটে থাকবে ততক্ষণ অত্যাচারেরও শেষ থাকবে না। আধার ঘনিয়েছে চারিদিকে, বিয়ে বাড়ির হইচই কলরব এই মুহূর্তে ফিকে হয়ে পড়েছে অনেকটা। তবে জ্যোৎস্না রাত আজ, আধারে ঢাকা আকাশটায় গোল থালার ন্যায় রূপালী এক চাঁদ স্থান করে নিয়েছে। চারিদিক সেজে উঠেছে চাঁদের মধুময় মিষ্টি আলোয়। তবুও ইরার কেমন যেন ভয় ভয় করছে। পুষ্প সজ্জিত এক সুন্দর কক্ষে বসে রয়েছে মেয়েটা। বাসর রাত আজ তার। অজানা ভয়, সংকোচ, সংশয় পুরো দিনই আজ ঘিরে রেখেছিল তাকে। তবে ভাবি বান্ধবীদের হাসি ঠাট্টায় কখন এতটা খারাপ বা ভয় টের পায়নি। কিন্তু এখন তো সে একা। কিছুটা সংকোচ নিয়ে চোখ ঘুরিয়ে রুমের চারিদিকে তাকালো ইরা। আরুষের সাথে বিয়েটা অনেক আগে হলেও এই কক্ষে তার এই প্রথম প্রবেশ। কক্ষে খুব বেশি আসবাবপত্রে পরিপূর্ণ নয়, শুধুমাত্র একটা খাট, একটা আলমারি, একটা টেবিল, চেয়ার আর সোফা রাখা। খুব বেশি ফুল দিয়েও কক্ষটা সাজানো হয়নি, খুব সাদামাটা সাজ। তবে বিছানাটা পরিপূর্ণ করে রাখা হয়েছে লাল গোলাপের পাপড়ি দ্বারা। মধ্যে বরাবর আবার গোলাপের পাপড়ি দিয়ে দুটো অক্ষর বসানো হয়েছে, A+E। ইরার পুরো কক্ষে নজর বুলানোর মধ্যেই হঠাৎ কর্ণে পৌঁছালো চেঁচামেচির আওয়াজ। সম্ভবত বাহিরে আরুষের কাজিন মহল বাসরের টাকা আদায়ের জন্য ধরেছে আরুষকে। ইরার মন প্রাণে কেমন অন্যরকম অনুভূতি ছেয়ে গেল, শীতলতা ছেয়ে গেল সর্বাঙ্গ। এমনি এক হাত ঘোমটা টানা ছিল তার মস্তকে, সে ঘোমটাটা আরো একটু টেনে তার পরিধি বাড়িয়ে নিল। আর বেচারা আরুষ ভেবেছিল তুর্যদের বাড়ি থেকে বউ নিয়ে এসেছে মানে বউ পেয়ে গেছে, এরপর আর কোনো বাধা বিপত্তি ছাড়াই বউকে আপন করে নিতে পারবে। কিন্তু তা আর হলো কই। এ বাড়িতে এসে বিয়ের নিয়মকানুন পালন করতে করতেই তো অর্ধরাত। তারপর আবার এই কাজিন মহলের উৎপাত। টাকা ছাড়া কিছুতেই বাসর ঘরে ঢুকতে দেবে না, একদম তালা ঝুলিয়ে দিয়েছে ঘরের দরজায়। বিস্ময়ে চোয়াল ঝুলে পড়ল আরুষের, কপাল কুঁচকে বলল, আমার বাসর, আমার বউ, তোদের টাকা দেব কেন? কাজিন মহলের একজন সাথে সাথে জবাব দিল, তোমার বাসর তোমার বউ, কিন্তু তালা তো আমাদের। টাকা দিবে না, তালার চাবিও পাবে না। আজ বাসর রাতের মতো একটা সুন্দর রাতেও সারা রাত কাটাও বউহিনা। বলল। আরুষ হতবাক হতে গিয়েও হলো না, অসহায় দৃষ্টিতে তাকালো সকলের পানে। তুর্যের থেকেও তো এরা ভয়ানক অধিক। তুর্য তো তবুও তাকে বউহীনা করেছিল, আর এরা তো বউয়ের সাথে সাথে অর্থ সম্পদের ওপরেও ঝড় বইয়ে দিতে চাইছে। তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ, তবুও হাল ছাড়ল না বেচারা। আরও কিছুক্ষণ কাজিন সম্প্রদায়ের সাথে বাঘ বিতণ্ডাতে জড়িয়ে শেষ পর্যন্ত নিজের পরাজয় মেনে নিল। একদিকে এরা টাকা ছাড়া চাবি কিছুতেই দিবে না, অন্যদিকে রাত তো তাদের জন্য বসে থাকবে না। সে হু হু করে বেড়ে চলেছে। এরপরে দেখা যাবে বাসর রাত শেষ, অথচ বউয়ের কাছাকাছি আর পৌঁছানোই হলো না আরুষের। হতাশার নিঃশ্বাস ফেলল আরুষ। অসহায় মুখভঙ্গিতে পকেট থেকে টাকা বের করে দিল কাজিন সম্প্রদায়ের হাতে। সাথে সাথে হই করে উঠল সবাই, আর সাথেই বিনা বাক্যে কক্ষের চাবি তুলে দিল আরুষের হাতে। আরুষের চোখ জোড়া চকচক করে উঠল চাবি পেয়ে। টাকার সব ভুলে গেল মুহূর্তে। টাকা যায় যাক, বউ তো পেয়েছে, আর দেরি করল না বেচারা। এমনি অনেক দেরি হয়ে গেছে। দ্রুত চাবি দ্বারা তালা খুলে ঢুকে পড়ল কক্ষের ভিতরে। খট করে দরজা খোলার আওয়াজ কর্ণে পৌঁছাতেই কেঁপে উঠল ইরার বক্ষস্থল। নড়ে চড়ে উঠল মেয়েটা। কেমন ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে বুকের ভেতরে। লজ্জা লজ্জা লাগছে ভীষণ। যতই মানুষটা পূর্ব পরিচিত হোক কিংবা বিয়েটা আগে হোক, আজকের অনুভূতিটা তো একদম ভিন্ন। আজ তাদের দুজনের একান্তে প্রথম রাত। নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার প্রথম অনুভূতি আজ। এরা হাঁসফাঁস করে উঠল, নিজেকে গুটিয়ে নিল একটু। আরুষ কক্ষে প্রবেশ করে একবার তাকালো বিছানায় বসা তার স্ত্রীর পানে, অতঃপর দরজাটা ভালোভাবে এঁটে দিয়ে আস্তে ধীরে এগিয়ে এলো তার পাশে। মেয়েটা বিশাল এক ঘোমটার আড়াল করে রেখেছে নিজেকে। আরুষ পূর্ণ দৃষ্টিতে তাকালো ইরার পানে।
হাত বাড়িয়ে আলতোভাবে ধরল মেয়েটার ঘোমটাটা। সাথে সাথে কেঁপে উঠল ইরা। আরুষ থামল না তবুও ধীরে ধীরে স্ত্রীর মস্তকে চড়ানো ঘোমটাটা টেনে তুলল উপরে। মেয়েটা চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে, তীর তীরে কাঁপছে তার কোমল ওষ্ঠজোড়া। হাসলো আরুষ, পরম আবেগে মেয়েটার চোখ মুখে ফু দিয়ে বলল। ভয় পাচ্ছ? ইরা পিটপিট করে চোখ দুটো খুলল, এলোমেলো দৃষ্টি ফেলে আলতোভাবে ডানে বামে মাথা ঝাঁকালো, বুঝালো ভয় পাচ্ছি না। আরুষ আর বেশি ঘাটালো না মেয়েটিকে। পকেট থেকে একটা আংটি বের করে নিজ দায়িত্বে ইরার বাম হাতটা টেনে নিল নিজের হাতের ভাঁজে। ইরা ইতস্তত করল, নিজের হাতটা সরিয়ে নিতে চাইল। আরুষ ছাড়ল না স্ত্রীর হাত, বরং সযত্নে হাতের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল আংটিটা। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, তোমার স্বামীর তরফ থেকে তোমার জন্য প্রথম উপহার। ইরা লাজে মাথা নিচু করে ফেলল। আরুষ এক হাতে লাচে রাঙা স্ত্রীকে বুকে টেনে নিল, মেয়েটার চুলের ভাঁজে চুমু খেয়ে বলল। ইরা মুখ লুকালো আরুষের বক্ষে, লাজুক স্বরে বলল, আমিও ভালোবাসি। সময় বয়ে চলেছে নিজের গতিতে, সে অপেক্ষা করে থাকে না কারোর জন্য। চোখের পলকেই যেন কেটে গেল বেশ কয়েকটা বছর। সময় বদলেছে, তার সাথে বদলে গিয়েছে চারপাশের পরিবেশ, মানুষ এবং সম্পর্ক। শহরের বুকটা আগের তুলনায় আধুনিক হয়ে উঠেছে আরও। ইরা সন্তান সম্ভাবনা, প্রেগনেন্সির 5 মাস চলছে। প্রিয়াসের সাথে হৃদেরও বিয়ে হয়ে গেছে বেশ কিছু সময় পূর্বে। আর বাকি রইল পৃথা আর তুর্য। তাদের ঘর আলো করে ইতিমধ্যে চলে এসেছে এক পুত্র সন্তান, নাম রেখেছে তূর্ণ। দেখতে শুনতে কিছুটা মায়ের মতো হলেও চরিত্র তার হুবহু বাবার মতো। এ যেন তুর্যের আরেক সত্তা। রাত নেমেছে ধরণীতে, শহরের বুকটা ইতিমধ্যে আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। তুর্য সারাদিন পর বাড়িতে ফিরল মাত্রই। বাবার আগমনী বার্তা ছোট তূর্ণের কর্ণে পৌঁছাতেই সে কাঁদতে কাঁদতে ছুটল সেদিকে। রাতের এই সময় ছেলেকে এভাবে কাঁদতে দেখে অবাক হলো কিছুটা। ভ্রু বাঁকিয়ে ছেলেকে প্রশ্ন করল, কাঁদছো কেন বাবা, কি হয়েছে? 4 বছরের তূর্ণ কান্না বিচলিত কণ্ঠে জবাব দিল, আমাকে মেরেছে। তুর্যের মুখশ্রী জুড়ে গম্ভীর ভাব ফুটে তুলল, সাথে সাথে কণ্ঠে কিছুটা ক্রোধ এনে বলল, কে মেরেছে আমার বাবাকে? কার এত বড় সাহস আমার বাবাকে মারে? একবার শুধু নাম বলো, আমিও তাকে মেরে দিব এক্ষুনি। তূর্ণ কান্না থামালো একটু, নাক টেনে টেনে বলল, আম্মু মেরেছে। পৃথার নাম শুনে চুপসে গেল তুর্য। অবশ্য এই বাড়িতে তার বউ ব্যতীত তার ছেলের গায়ে হাত তোলার সাহস আর কেউ রাখে না, এটা তার আগেই বোঝা উচিত ছিল। কিন্তু কথা সেটা নয়, কথা হলো এই মুহূর্তে ছেলের পক্ষ নিয়ে পৃথার নিকট আমূলক ধ্বনি তুলতে গেলেও ছেলেসহ নির্ঘাত কক্ষ ছাড়া হতে হবে তাকে। আর তারপর ছেলে কেঁদে কেটে মাঝরাতে হলেও মায়ের কক্ষে স্থান নিয়ে নেবে। কিন্তু তার ওই আমূলক ধ্বনি তোলার অপরাধে তাকে স্থান দেওয়া হবে না কোনোভাবেই। পুরো রাত বহিনা অন্য কক্ষে কাটাতে হবে। তুর্য ঢোক গিলল, আমতা আমতা করে বলল, নিশ্চয়ই তুমি কোনো দুষ্টুমি করেছো, তাই মাম্মাম মেরেছে। শুধু শুধু তো মাম্মাম তোমাকে মারার মানুষ নয়। তূর্ণের কান্না বন্ধ হয়ে গেল সাথে সাথে। বাবার পানে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তুমি আম্মুকে ভয় পাও পাপা? তুর্য হাসলো, ছেলেকে কোলে তুলে নিয়ে বলল, না বাবা, আমি তোমার মাম্মামকে ভয় পাই না, তবে ভালোবাসি ভীষণ। তোমার মাম্মামকে যখন শক্ত কণ্ঠে কিছু বলতে যাই, তখন সেই কথায় আমার হৃদয়ে আঘাত আনে। সর্বপ্রথম তাই নিজের কষ্টের জন্য হলেও তোমার মাম্মামকে বলতে পারি না কিছু। বাপ ছেলের কথোপকথনের মধ্যেই সেখানে এসে উপস্থিত হলো পৃথা। ভ্রু নাচিয়ে শুধালো, কি কথা হচ্ছে বাপ ছেলের? তূর্ণ চোখ বড় বড় করে তাকালো মায়ের পানে, নিরীহ মুখশ্রী নিয়ে বলল, আমি কাঁদছিলাম, তখন পাপা এসে পড়েছিল।
পাপ্পা আমাকে বলল আমার নানি এখন একটা বোনের প্রয়োজন। সবারই বোন আছে, শুধু আমার একটা বোন নেই। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, আর তুর্য হতভম্ব নয়নে তাকিয়ে রইল তার মাত্র 4 বছরের ছোট নাদুস নুদুস ছেলের পানে। এইসব কথা সে কখন বলল? এই বোন প্রয়োজন বা কিছু, এই ধরনের বাক্যের ধারে কাছেও তো সে যায়নি। আচ্ছা, এই ছেলে তারই তো, নাকি হাসপাতালে কোনোভাবে বাচ্চা বদলে টদলে গিয়েছিল? তুর্যের ভাবনার চিন্তার মাঝেই তার হৃদয় তীব্র বেগে চিৎকার করে বলে উঠল, প্রতিবাদের স্বরে বলল, এ ছেলে তোরই, একদম চরিত্র তোর মতো পেয়েছি। কোনো ডিএনএ টেস্টের প্রয়োজন নেই। সারা জীবন তুই তোর বাপ মাকে জ্বালিয়ে মেরেছিস, এবার তোর ছেলে তোকে জ্বালিয়ে মারবে। অবশেষে শেষ হলো আমাদের 10 বছরের বউ গল্পটি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই গল্পের শুরু থেকে শেষ অবধি আমাদেরকে এতটা সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য। আশা রাখছি এই গল্পে আপনারা যেমন আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও তেমনভাবেই পাশে থাকবেন। পুরো গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন, এবং পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এমন সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।